দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে জনগণের হাতে গণধোলাই খাচ্ছে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব। আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবকে কিন্তু গণধোলাই দিচ্ছে জনগণ মিলে। পদত্যাগের ঘোষণা দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাতে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এই সরকারকে যারা একটি বছর অতিবাহিত হওয়ার পরে আজকে আমাদের এই আসিফ নজরুলের পদত্যাগের জন্য আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। অবশেষে গরিবের কথা সত্যি হতে চলেছে। শেখ হাসিনা দেশে ফিরতে চলেছেন এবং তার সমস্ত প্রস্তুতি এখন কমপ্লিট হচ্ছে, তবে খুব শিগগিরই। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে নামিয়ে দেওয়া মানে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদ বোঝেন এই বেয়ারা পোলাপাইন এই সব অভিযোগে, বিপ্লবকে প্রতারণা করার অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার উপদেষ্টা পরিষদকেও ফাঁসির দড়িতে লটকে পড়তে হবে। দর্শক, দেশ পূর্বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন। দর্শক, টাইটেল থাম্বনেল শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ। দর্শক, বর্তমানে দেশের পরিস্থিতি চলতেছে সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত। যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই। তো দর্শক, কথার বাড়াবো না, চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি। তবে তার আগে বলবো, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, কথা আর বাড়াবো না, চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে নিরপরাধ বন্দি বিডিআরদের মুক্তি না দেওয়ায় এই মুহূর্তে কিন্তু বিডিআরদের আত্মীয় স্বজন ও জনগণের হাতে গণধোলাই খাচ্ছে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব। আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবকে কিন্তু গণধোলাই দিচ্ছে জনগণ মিলে। অবশেষে গরিবের কথা সত্যি হতে চলেছে। শেখ হাসিনা দেশে ফিরতে চলেছেন এবং তার সমস্ত প্রস্তুতি এখন কমপ্লিট হচ্ছে, তবে খুব শিগগিরই। এই যে কদিন ধরে আমি আপনাদের বলছিলাম না যে একটা ব্যাকডোর চ্যানেলে একটা কথাবার্তা চলছে, এবার যে কথাবার্তা যেটা হয়েছে, আপনাদের দেশে একটা ইন্টারিম গভর্নমেন্ট হবে। এই বাংলাদেশ এবং ইউএসকে বাদ দিয়ে যে কোনো তৃতীয় রাষ্ট্র এইখানে একটা ইন্টারিম গভর্নমেন্টের লোক ঠিক করে দেবে। সেই ইন্টারিম গভর্নমেন্টের অধীনে 6 মাসের মধ্যে নির্বাচন করা হবে। আমি বহু আগে বলেছি যে শেখ হাসিনা তিনি চাইলে, তিনি যদি মনে করেন যে আমি ফ্রেশ ম্যান্ডেট নিয়ে আবার আসব, তাহলে তিনি সেটা করতেই পারেন, ভারত আপত্তি করবে না। এটা তার ইচ্ছে। আমার সম্ভবত মনে হয় শেখ হাসিনার ইচ্ছাই পূরণ হতে যাচ্ছে। তিনি 6 মাসের মধ্যে তিনি দেশে ফিরবেন, 6 মাসের মধ্যে ইলেকশন ক্যাম্পেইন করবেন এবং ইলেকশন হবে। ওই ফেব্রুয়ারি আর মার্চের মধ্যে ইলেকশন হবে। তিনি আবার, আমার যা মনে হয়, এখন 20 তো মাথার ওপর থেকে পায়ে নেমে গেছে, এখন তিনি 75 কি 70% ভোট নিয়ে তিনি আবার সিংহাসনে বসতে চলেছেন। এবং এইবার যে শেখ হাসিনা যে ফিরছেন, সেই শেখ হাসিনা কিন্তু পূর্বে শেখ হাসিনা নয়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তিনি কিন্তু এবারে কাউকে রেয়াত করবেন না। আর এই যে দলে লোকজন ফিরেছিল না, যত সব জামাতি হিজবুতি সব ছাত্রলীগের মধ্যে, যুবলীগের মধ্যে সব ঢুকে বসেছিল, তাদের তো চেহারা এখন উন্মুক্ত হয়ে গিয়েছে। আমি তো বলি এটা ভালো হয়েছে। ভালো হয়েছে এই কারণে যে শত্রুদেরকে চিহ্নিত করা গেছে। এবার অনেকেই আপনাদের দেশে বলছেন যে শেখ হাসিনাকে উৎখাত করার পেছনে ভারতের একটা মদত ছিল। কথাটা একদম ঠিক নয়। হ্যাঁ, ভারত কিছু কিছু ক্ষেত্রে ভারত বিরক্ত ছিল, এটা ঘটনা। যেমন তার আশেপাশে যে সমস্ত চরিত্রগুলো ঘুরে বেড়াতো, তাকে ভুল বোঝাতো। তিনি বলেছিলেন গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি মাঠ লেভেল থেকে লোক তুলে নিয়ে এসে আপনি রাজ্য শাসন করুন, দেশ শাসন করুন, তাহলে আপনার দেশের প্রকৃত মানে যারা দরিদ্র তাদের কাছে অবধি সেবাটা পৌঁছবে, যেটা আমাদের দেশে আমরা করে থাকি। তা সেটা তিনি শোনেননি, সেটা তার ব্যাপার। তিনি তার পারিষদ নিয়ে তিনি রাজ্যপাট চালিয়েছেন, আর সমস্তটাই হচ্ছে ওই সচিব ভিত্তিক তার রাজ্যপাট চালানো। এখন সচিবরা দেখবেন কোনো আবিষ্কারের মধ্যে কিন্তু সচিবরা নেই। পৃথিবীতে যত আবিষ্কার হয়েছে, কোনো সেক্রেটারি, কোনো ডিরেক্টর এরকম লেভেলের লোক করেছে, কাউকে দেখবেন না। তাদের মস্তিষ্ক আলাদা। আর সেক্রেটারি, এই ডিরেক্টর, যে লেভেলের সচিব পর্যায়ে লোক থাকে না, এরা শুধু এক্সিকিউশন করে।
যা বলে দিল সেটা এক্সিকিউট করে দিল, এর বাইরে তাদের আর কোনো রোল নেই। ফলে যে আপনাদের দেশে যে ঘটনাটা ঘটছে, যে ভারতের একটা হাত ছিল, ভারতের এর মধ্যে কোনো হাত ছিল না। ভারত যদি চাইতো অনেক কিছুই করতে পারতো, কিন্তু ভারত ওদিকে ফিরেই তাকায়নি। এই যে আপনারা বলেন না পদে পদে এই রয়ের লোক ওই রয়ের লোক, রয়ের লোক যদি এত অ্যাক্টিভ থাকতো তাহলে 2024 হতো না। সম্পূর্ণ ব্যর্থ, আমরা স্বীকার করছি। সম্পূর্ণ বাংলাদেশের এই ঘটনার ব্যাপারে ব্যর্থ। তার জন্য আমাদের এখানে রয়ের প্রচুর লোক মাথা থেকে একেবারে পা অব্দি সমস্ত চেঞ্জ হয়ে গেছে। কি করে এই ঘটনা ঘটলো, এই ব্যর্থতা থাকবে কি করে? ফলে যে আপনাদের সব কন্ট্রোল করেন নাই, পাকিস্তানি আর বাংলাদেশি কিছু আছে, সবকিছুতে রয়ের লোক দেখেন। কেউ কিছু উল্টো কথা বললো তো রয়ের লোক বলে দাগিয়ে দিল, তো সেটা ঠিক না। এর মধ্যে ছিল না। বাংলাদেশ যেটা হয়েছে, বাংলাদেশের স্বতঃস্ফূর্ত একটা আন্দোলন হয়েছে, এবং সেই আন্দোলনে যারা সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে নামানো হয়েছিল তারা এখন ভুল বুঝতে পেরেছেন, কিন্তু তারা প্রকাশ্যে অথবা লজ্জায় তারা স্বীকার করছেন না। আর এই রাতারাতি যারা এই আলবদর আর অমুক তমুক যারা মাথায় ফেটটি বেঁধে সব রাস্তায় নেমে গেছিল, তারা দেখছি সব আস্তে আস্তে পাল্টি খাচ্ছে। বুঝতে পারছে সময় খারাপ এসে গেছে, তাই এখন পাল্টি খাচ্ছে। সে আপনি শিল্পী থেকে সাংবাদিক বলুন পর্যন্ত বলুন, সব এখন অনেকেই দেখবেন সে লাল ফেসবুকে রং করেছিল, আমি শুনেছি, সে সমস্ত এখন পাল্টে গিয়েছে। এখন তারা এখন প্রো হাসিনা হতে চাইছেন। তা কেন হতে চাইছেন? তার মানে কিছু একটা ঘটছে। এই যে আপনাদের দেশে হঠাৎ গেল ইউনুস গেল, আমি তো 1.5 মাস আগে থেকে বলছি ইউনুস ব্যাগ গোছা। আমারই বাংলাদেশে এক বন্ধু আমার থাম্বনেল করে দেয়। এখন তো বলার সময় নয়, বলতে পারবো না, বলার সময় আসুক, তাকে আমি সামনেও নিয়ে আসবো, আপনার সঙ্গে কথাও বলিয়ে দেবো, কিন্তু সে পেছন দিক দিয়ে এখন সাহায্য করে, সামনে আসে না। আমরা যত থাম্বনেল দেখেন না, সে নিজে ইন্টারেস্ট নিয়ে আমাকে ফোন করে সাবজেক্ট ছেড়ে নিয়ে সে আমার থাম্বনেলটা তৈরি করে দেয়। তো সে অন্তত জানে যে আমি এটা 1.5-2 মাস আগে থেকে বলে যাচ্ছি, ইউনুস ব্যাগ গুছো, তোমার টাইম হয়ে গেছে। হ্যাঁ, তখন আমাকে প্রচুর লোকে নানান রকম গল্প টল্প বলতো, অনেক গাঁজাবাজ, মানে গল্পবাজ গাঁজাবাজ, কেজি গাঁজা খেয়েছে, অমুক তমুক। আপনারা 2 দিন বাদে লিখুন, আজকেও লিখুন, আমি আপত্তি করবো না, আজকেও লিখুন, কিন্তু 2 দিন বাদে আপনাদেরই লজ্জা হবে লিখতে। এর মধ্যে কিছু বুদ্ধিমান আমার দর্শক আছেন, তারা আবার লেখেন যে আপনি বলে যান, শেষ হাসি কিন্তু আপনি হাসবেন, আমরা বুঝতে পারি। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে নামিয়ে দেওয়া মানে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টা পরিষদ বোঝেন এই বেয়ারা পোলাপাইন শুধু শাহাবুদ্দিন চুপ্পুকে নামিয়ে আনবেন, ক্যান্টনমেন্ট থেকে ওয়াকারুজ্জামানকে বের করে এনে ফাঁসিতে লটকাবেন তাই নয়, বিপ্লবকে বিশ্বাসঘাতকতা করে, বিপ্লবের স্বপ্ন পূরণে বাধা সৃষ্টি করে, তারা যে সংবিধানের অধীনে শপথ নিয়ে বিপ্লবকে দীর্ঘায়িত করেছেন, যেসব অভিযোগ এই তরুণ নেতারা গত 1 বছর ধরে তাদেরকে করছেন, এই সব অভিযোগে, বিপ্লবকে প্রতারণা করার অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ তার উপদেষ্টা পরিষদকেও ফাঁসির দড়িতে লটকে পড়তে হবে। মানে শাহাবুদ্দিন চুপ্পুর মতো এমন একজন ফ্যাসিবাদের দোসরকে কেন ডক্টর মোহাম্মদ ইউনুস এখন পর্যন্ত 1 বছর পার হয়ে গেছে বিপ্লবোত্তর বাংলাদেশে রেখে দিতে বাধ্য হচ্ছেন? এ এক বিস্ময় তো বটেই। আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস রেখে দিতে বাধ্য হচ্ছেন ঠিক সেই কারণে, যে কারণে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান 5ই আগস্ট কি করলেন দেখুন। তিনি একদিকে যেমন ঢাকার প্রবেশ মুখ খুলে দিলেন যাতে বিক্ষুব্ধ ছাত্র জনতা সেদিক দিয়ে প্রবেশ করতে পারে ঢাকার আশপাশের অঞ্চল দিয়ে, এবং প্রবেশ করে যাতে তারা গণভবন অভিমুখে এগিয়ে যেতে পারে। অন্যদিকে তিনি কি করলেন, তিনি সেনা প্রহরা উঠিয়ে নিলেন গণভবন থেকে, তিনি সেনা প্রহরা উঠিয়ে নিলেন সংসদ ভবন থেকে, প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিরা যেই জায়গায় বাস করতেন হেয়ার রোডের জাজেস কোয়ার্টার থেকে পর্যন্ত সেনা প্রহরা উঠিয়ে নেওয়া হলো 5ই আগস্ট একই সময়ে, যাতে বিক্ষুব্ধ জনতা সারা বাংলাদেশ জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করতে পারে। কিন্তু সেনা প্রধান রক্ষা করলেন কোন জায়গা? সেনা প্রধান রক্ষা করলেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর ভবন, বঙ্গভবন, রাষ্ট্রপতি ভবন। সেনা প্রধান জানতেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাসভবনেও যদি হামলা চালাতে দেওয়া হয়, বাংলাদেশ রাষ্ট্রের মূল কেন্দ্র হিসেবে তিনি যদি নির্ধারণ করে না দেন কোনো একটি জায়গাকে, তাহলে সেই সময়টায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য রক্ষা করা যেমন কঠিন হবে, তেমনি দিনের পর দিন শুধুমাত্র গণভবন লুটপাট, 32 নম্বর লুটপাট, সংসদ ভবনের ছাদে উঠে পতাকা নাড়ানো কিংবা সংসদ ভবনের আসনে বসে সিগারেট টানা সেটা চলবে তাই নয়, কেউ হয়তো সেনা সদর দপ্তরে বা ক্যান্টনমেন্টে ঢুকে পড়ে জেনারেল ওয়াকারুজ্জামানের বুকের ওপর বসেও 2টো সিগারেটে টান দিতে চাইতে পারেন। এমন একটা বেয়ারা অবস্থায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ঠিক করতে হয়েছিল যে কোন কেন্দ্রটি রক্ষা করে তিনি তাঁর প্রাণ বাঁচাবেন, প্রাণ রক্ষা করবেন। বিএনপি
বিএনপি, জামায়াতে ইসলামী সহ নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকেও। এবং সে কারণে এদের সবাইকে তিনি একদিকে সেনা সদর দপ্তরে জড়ো করেন 5ই আগস্ট দুপুরের দিক থেকে, কিন্তু এদের সবাইকে আবার সামরিক বাহিনীর গাড়িতে করে তিনি নিয়ে যান বঙ্গভবনের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, এহেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যিনি শেখ হাসিনা সরকারের রাষ্ট্রপতি ছিলেন, সেই শাহাবুদ্দিন চুপ্পুর কাছে তিনি সকলকে নিয়ে যান যাতে রাষ্ট্রপতি একটা ব্যবস্থা করে দেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের এবং তার মাধ্যমে নির্বাচনের দিকে হাঁটার। এবং ডক্টর ইউনূস সহ উপদেষ্টারা বোঝেন যে একবার যদি এই যে ছাত্রদের দাবিতে বা তরুণ নেতাদের দাবিতে তারা প্রেসিডেন্ট চুপ্পুকে নামিয়ে দেন, তাদের একজনের মসনদ টিকবে না, প্রত্যেককে এই ছাত্র জনতা টান দিয়ে নামাবে আর ফাঁসিতে লটকে দেবে। এই ভয় ক্রমাগত গভীর হচ্ছে ডক্টর ইউনূস সহ উপদেষ্টা পরিষদের মধ্যে। আজকে আমি ধিক্কার জানাই এই সরকারকে, যারা একটি বছর অতিবাহিত হওয়ার পরেও আজকে আমাদের এই আসিফ নজরুলের পদত্যাগের জন্য আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। আমরা এই সরকারের যারা উপদেষ্টা আছে, আমরা আসিফ নজরুলের সাথে একাধিকবার বসেছি, উনি শুধু আমাদেরকে সান্ত্বনার বাণী শুনিয়েছেন, বলেছেন বাবারা মারা বিচার হবে, বিচার আসলে একটি আইনি প্রক্রিয়া। আজকে দেখেন কি বিচার করতেছে, যে আমরা যে আজকে শহীদ ইমাম হোসেন তাইম, এটা হচ্ছে আন্তর্জাতিকভাবে আপনারা দেখেছেন যে ইমাম হোসেনের তাইমের ভিডিও ভাইরাল হয়েছে। বিশ্বের এমন কোন মানুষ দেখেনি যে ইমাম হোসেন তাইমকে কি নৃশংস